আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যারা আমার মতো গরিব আছেন এবং যারা আমার মতো ড্রোন নিয়ে কাজ করতে চাচ্ছেন বাট বাজেট নেই, তাদের জন্য আজকে ভিডিওটা হবে। আপনারা জাস্ট একটু শক্তপোক্ত হয়ে বসেন ভাই এবং একটু ধৈর্য ধরে দেখেন, ভিডিওটা স্কিপ করলেন না। কারণ আজকে এই ভিডিওতে আমি আমার মনের দুঃখ কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মনের দুঃখ কষ্ট যদি আমার দুঃখ কষ্টের সাথে মিশে যায়, তাইলে বুঝবো যে না, আমরা ভাই আমরা আরসি হবিস্টরা আসলেই একই ধরনের চিন্তা ভাবনা করি। তো হয়তো আপনারা দেখা যায় যে এখনই অনেকে কেটে চলে যাবেন। যাই হোক, যে যাওয়া যান, কোনো সমস্যা নেই। আমি আপনাদের জন্য আজকে ভিডিওটা করতেছি জাস্ট মনের দুঃখ থেকে, এবং বলতে পারেন যে একদিকে মানে মনের মধ্যে কিছু বিষয় নিয়ে ঘুরপাক খাতেছিল, সেজন্য আর কি ভিডিওটা করা। তো আসেন, আমরা অনেকেই আছে যারা ড্রোন বানাতে চায়। আমাদের ড্রোন বানানোর ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা বাজেট একদমই থাকে না, এবং আমাদের বাংলাদেশে প্রত্যেকটা আরসি হবিস্ট বলেন বা রোবোটিক্স লাভার বলেন বা ড্রোন টেকনোলজি নিয়ে যাদের কাজ করার খুব ইচ্ছা তারা বলেন, প্রত্যেকের ক্ষেত্রেই একটা বড় প্রবলেম ফেস করতে হয়। সেটা হলো আমাদের ড্রোনের বাজেট থাকে না, আমাদের প্রজেক্ট বানানোর জন্য যে অ্যামাউন্ট দরকার সেটা আমাদের থাকে না। আমি আরও 5 বছর আগে একটা ভিডিওতে আপনাদের মোটামুটি একটা বেসিক মোটিভেশন দিয়েছিলাম এবং কিছু পার্টস আপনাদের দেখিয়েছিলাম। আপনারা হয়তো অনেকে সেই ভিডিও দেখছেন, অনেকে দেখেন না, এবং আপনাদের অনেকের রেসপন্স আমি খুব ভালো পাইছিলাম, যেটা আমাকে এখনও আপনাদের সাথে কাজ করার জন্য আমাকে মোটিভেশন দেয় আর কি। সেটা দিয়ে আমি ইন্সপায়ার্ড হই, বিকজ আপনারা প্রত্যেকেই সেই ভিডিওতে আমাকে খুব ভালোভাবে আপনাদের রিভিউ দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজে আমাকে মেসেজ দিয়ে বলছেন যে ভাই, আপনার এই ভিডিওটার জন্য আমরা হয়তো আজকে কাজ করতে পারতেছি। জাস্ট মনের মধ্যে যে দুঃখটা ছিল সেটা দূর হয়ে গেছে। তো এখন আসি আমাদের ড্রোন নিয়ে। আজকে আমাদের মূল ফোকাস হলো ড্রোন টেকনোলজি আমরা কীভাবে ডেভেলপ করব, বা আমাদের কীভাবে ডেভেলপ করা উচিত, বা যারা বোট বা কার বানাবেন তারা কীভাবে এই কাজগুলোর মধ্যে আস্তে আস্তে আসবেন। আমাদের ড্রোনের কী লাগে? আমাদের ড্রোনের লাগে একটা ফ্লাইট কন্ট্রোলার, একটা 4টা মোটর লাগে, 4টা প্রপেলার লাগে, ব্যাটারি লাগে, ফ্রেম লাগে। তারপরে কেউ যদি একটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান সেক্ষেত্রে আপনার জিপিএস লাগে। এরপরে আপনার রেডিও ট্রান্সমিটার রিসিভার লাগে। তো এই ধরনের জিনিসপত্র আমাদের মানে মেইন আমার দরকার হয়। এখন আমরা অনেকেই আছে যাদের একটা ট্রান্সমিটার কেনার সামর্থ্য নেই, তো তারা কেমনে কাজ করব? তো আমি তাদের জন্য একটা খুব সিম্পল একটা সাজেশন দিয়ে, আপনারা ভাই একদম বেসিক রোবোটিক্স থেকে শুরু করেন। আপনি আরডিনো থেকে শুরু করেন। আরডিনো দিয়ে যদি আপনি শুরু করেন, তাইলে আপনি যেটা হবে, আপনি নিজেই একটা ট্রান্সমিটার বানাতে পারবেন। সেটা খুবই জোস হবে। আপনি সেটা দিয়েও নিজের মতো করে নিজে কাজ করবেন। সেক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার কাজ করার আগ্রহটা বাড়বে। হয়তো শুরুর দিকে আপনি পারবেন না, আপনার অনেক সার্কিট ডায়াগ্রাম দেখতে হবে, আপনার আরডিনো কোডিং দেখা যায় যে অনেক সময় অনেক জায়গায় ফ্রি রিসোর্সেস থাকে। তো সেটা থাকা সত্ত্বেও অনেক সময় অনেক প্রবলেম ফেস করে থাকে। সো আপনি সেগুলো ফেস করবেন, বাট ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনার যে নলেজটা আপনি গ্যাদার করতে পারবেন, এরসে ভালো কিছু আর হতে পারে না। ওকে, আপনি ধরেন একটা ট্রান্সমিটার কিনছেন, ধরেন আপনি এখানে একটা ফ্লাইস্কি i6 কিনছেন, বাট এই ট্রান্সমিটার কীভাবে কাজ করে বা এটার মেইন মেকানিজমটা কী সেটা আপনি তখন জানবেন। হয়তো আপনি কাজ মানে ব্যবহার করতে করতে বুঝবেন অনেক জিনিস, অনেক কিছু আইডিয়া হয়তো আপনি একটু পড়াশোনা করলে হবে, বাট আপনি যখন হাতে কলমে কাজ করবেন তখন আপনি খুব ইজিলি এই জিনিসটাকে সলভ করতে পারবেন। কোনো সমস্যা হলে আপনি সেগুলো সলভ করতে পারবেন। আপনি একটা ট্রান্সমিটার রিসিভার নিজে বানাতে পারেন, আরডিনো ন্যানো দিয়ে বানানো যায়, আরডিনো প্রো মিনি দিয়েও চালিয়ে বানাতে পারেন। সেখানে কিছু কম্পোনেন্টস আপনাদের কিনতে হবে, সেখানে আপনার বাজেট খুব কম লাগবে। এরপরে আসে আমাদের ড্রোনে। আমাদের ড্রোনের মেইন যে ফোকাস সেটা হলো আমাদের ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার। কারণ ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার যত ভালো হবে, আপনার ড্রোনটা তত স্টেবল ফ্লাই করবে এবং সেটা তত অ্যাডভান্স আপনি কাজ করাতে পারবেন। এখন আমাদের ড্রোনের ফ্লাইট কন্ট্রোলার তো অনেক ধরনের রয়েছে। আমরা কমনলি যেগুলো ব্যবহার করি, আমরা কেটা সবচেয়ে বেশি ব্যবহার করি। এরপর অনেকে CC3D আছে, এরপরে অনেকে APM 2.4 আছে, একটা APM 8 রয়েছে, মানে বিভিন্ন ভার্সনে রয়েছে। আরডু কপ্টার, আরডু পাইলট নামের অনেক ব্র্যান্ড হাবিজাবি অনেক কিছু আছে। এরপরে আমাদের রয়েছে পিক্সাক। এরপরে আমাদের আরও অন্যান্য নতুন কিছু অ্যাডভান্স আসতেছে, X6 আছে, তারপরে X4 আছে, X4 আছে, এবং অনেক ধরনের ফ্লাইট কন্ট্রোলার আছে। তো যাই হোক, আমি অনেকগুলো নাম হয়তো আপনাদের এখন এই মুহূর্তে মাথা আসতেছে না, বা কথা বলার জন্য হয়তো কোনো কিছু হয়তো আপনাদের বলতে পারতেছি না। বাট মেইন যে বিষয় হলো আমাদের ড্রোনের ফ্লাইট কন্ট্রোলারটা। এখন এই ড্রোনের ফ্লাইট কন্ট্রোলারটার ক্ষেত্রে আপনি কী করবেন?
একটা ফ্লাইট কন্ট্রোলার আপনাকে যদি নিজের কিনতে হয় মিনিমাম বাজেটের মধ্যে আপনার অ্যাটলিস্ট 3 থেকে 3,500 টাকা গুনতে হবে, মিনিমাম বাজেটের যেটা। আপনি যদি এই কেকি কন্ট্রোলার ধরেন, আমার কাছে একটা কেকি কন্ট্রোলার একটা ড্রোন রয়েছে, কথার কথা। সো এই কন্ট্রোলারটা যদি আপনি এখন বর্তমানে মার্কেট প্রাইস হিসাব করেন, আপনি দেখা যাবে যে এটার দাম মিনিমাম হলো 3,000 টাকার মতো হবে। কিন্তু যখন আপনি এই ফ্লাইট কন্ট্রোলার সে একটু অ্যাডভান্স যাবেন, তখন আপনার 10,000 টাকা গোনা লাগতে পারে। ধরেন এই যে পিক্সাক আছে, পিক্সাক রেডিও লিঙ্কের পিক্সাকটা ফ্লাইট কন্ট্রোলার আছে, এটির দাম আপনি যদি এখন হিসাব করেন আপনার 15 থেকে 20,000 টাকার মতো গোনা লাগতে পারে আপনার জিপিএস সহ। এপিএমটা 9 থেকে 10,000 টাকার মতো, শুধু ফ্লাইট কন্ট্রোলারটা, যেটা গত 4 থেকে 5 বছর আগেও হয়তো 3-4 টাকার মধ্যে আপনি কিনতে পারতেন, এবং জিপিএস সহ আপনার মোটামুটি 6-7 টাকার মধ্যে মানে হইতো আর কি। বাট এখন আপনাকে সেটা অনেক টাকা গোনা লাগতেছে, মানে প্রায় ডাবল আর কি। তো এখন আসি আমাদের এই ফ্লাইট কন্ট্রোলারটা আপনি কীভাবে সলভ করবেন। আমাদের এখানে মেন ফোকাস হলো এখন ফ্লাইট কন্ট্রোলারে, এরপরে আসি আমার অন্যান্য। তো আমি এইখানে একটা ড্রোন আপনাদের দেখাই, এটা আপনারা হয়তো অনেকে হাসতেও পারেন, অনেকে হয়তো আমাকে বলতে পারেন ভাই এসব উদ্ভট কী জিনিস। তো এই দেখতে পাচ্ছেন এটা কেমন দেখতে একটা ফ্লাইট কন্ট্রোলার। এখানে যদি আপনি লক্ষ্য করেন, এখানে একদম নর্মাল আমাদের এই যে কেকি কন্ট্রোলারে যেভাবে কানেক্টর রয়েছে, আপনি যদি এখানে লক্ষ্য করেন, এই যে কানেক্টর রয়েছে আমাদের এখানেও ঠিক সেম টু সেম এখানে কানেক্টর রয়েছে। আমাদের এখানে ইএসসি কানেক্ট করার জন্য 4টা পিন রয়েছে, মানে কোয়াডকপ্টারের জন্য এটি বানানো মূলত, এবং এখানে 4টা চ্যানেল আর কি, আমাদের রিসিভার 4 চ্যানেল লাগানোর জন্য এখানে 4টা কানেক্টর রয়েছে। এবং এখানে রয়েছে আপনার যদি লক্ষ্য করেন, এখানে একটা জাইরো সেন্সার রয়েছে MPU6050, কিছু রেজিস্টর ডায়োড আছে, এরপর রয়েছে একটা এলইডি। এবং এটা যদি একটু লক্ষ্য করেন, এটা হলো আমাদের নিজেদের হাতে বানানো একটা ফ্লাইট কন্ট্রোলার। এই যে এটা হলো আরডুইনো উনো। তো আমি আপনাদের শুরুতেই বলছিলাম যে আপনি যদি ড্রোন নিজে একদম বেসিক থেকে শুরু করেন, একদম এটার মেইন মেকানিজম, এটি কীভাবে কাজ করে, এটার মাইক্রো কন্ট্রোলার লেভেল থেকে যদি আপনি শুরু করতে পারেন, তাইলে ইউ আর দ্য রাইট পারসন, এবং ইউ ক্যান ডু এনিথিং ইন ফিউচার। কারণ আপনি যখন এটার কন্ট্রোলিং সিস্টেম, এটার পিআইডি ভ্যালু কন্ট্রোল বলেন, এটি পিএমডাব্লিউ কীভাবে মোটরগুলো ঘুরায়, এটার ইএসসি কীভাবে কাজ করে, এগুলো যদি আমি যদি বেসিক থেকে মোটামুটি শুরু করতে পারি, তাইলে আমরা একদম ড্রোনের মেইন মেকানিজমটাই আমরা বুঝতে পারবো। সো আপনারা চাইলে এই ধরনের ফ্লাইট কন্ট্রোলার বানাতে পারেন। এটা আপনি যদি লক্ষ্য করেন, এখানে আমি আপনার একটু দেখাই, ফোকাসটা লক করে দিই। এই দেখতে পাচ্ছেন এখানে আমাদের শারিয়াস টেক গ্যালারির একটা মানে বাংলাদেশি একটা পিসিবি বানানো আর কি। এটা মূলত বাংলাদেশের কোনো একটা কোম্পানি আমাকে বানিয়ে দিয়েছে, আমি তাদের অর্ডার করছিলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশের ম্যাপও রয়েছে, মেড ইন বাংলাদেশ। আমি এটা কি চাইছিলাম যে মেড ইন বাংলাদেশ করার জন্য, বাট তাদের পিসিবি কোয়ালিটি খুব একটা ভালো না, যার জন্য দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে। যাই হোক, তো এটি আপনার যদি আমি চাইনারি বানাতাম, তাহলে হয়তো এটা একটা প্রফেশনাল ভাব থাকতো, এবং আপনারা দেখতে একটা ফ্যান্সি একটা ভাব থাকতো, বাট এটা এখন দেখতে একটু কেমন লাগে। যাই হোক, এখন এই যে ফ্লাইট কন্ট্রোলার আছে, এটা আপনি নিজে যদি বানান, সেক্ষেত্রে আপনার তো বললাম যে আপনি অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু বুঝতে পারবেন। এরপরে আসি আমাদের এই কেকি কন্ট্রোলার দিয়ে যদি আপনি ড্রোন বানান, সেটা আপনি বানাতে পারেন। তবে কেকি কন্ট্রোলারটা খুবই ইজি, এখানে আপনার এক্সট্রা কোনো ক্যাসাল নেই, কোনো ঝামেলা নেই। আর আপনার ওটার জন্য আপনাকে একদম বেসিক আরডুইনো কোডিং আপনাকে একটু বুঝতে হবে। হয়তো আপনার এটার ওপেন সোর্স রয়েছে, এই যে আমি যেটা আপনাদের দেখিয়েছি আরডুইনো উনো দিয়ে ফ্লাইট কন্ট্রোলার বানানো, এটা ওপেন সোর্স রয়েছে। সো সেটা আমি আপনাদের জন্য শেয়ার করে দেবো। আমি হয়তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য ওটার ওপেন সোর্স লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখিয়ে বুঝতে পারেন। খুবই ইজি একটা, আপনারা হয়তো ভাবতেছেন এটা খুবই জটিল, এমন কিছু না, খুবই সিম্পল। বাট আপনাকে একটু ধরে সার্কিট ডায়াগ্রাম মিলিয়ে আপনাকে কাজ করতে হবে। এরপর আপনার কোডিং ওটার জাইরো ক্যালিব্রেশন করতে হবে, ইএসসি ক্যালিব্রেশন করতে হবে। এরপরে আপনার কিছু মেকানিজম আছে, সেগুলোকে আপনার হিসাব নিকাশ করে আপনি যদি লাগাতে পারেন, তাহলে আপনি কাজ করতে পারবেন। আর এদিকে এই কন্ট্রোলার হলো আপনি ধাপধুপ আনবেন, লাগাবেন, পিন আপনার কানেক্টরগুলো কানেক্ট করবেন। এরপর এখানে 4টা সুইচ রয়েছে, এগুলো চাপ দিয়ে কাজ করবেন। এই হলো আমাদের কেকি কন্ট্রোলার। এরপর এখানে আরও অন্যান্য বিভিন্ন ফ্লাইট কন্ট্রোলার আছে, যেগুলো আমার কাছে এখন নেই, যার জন্য আমি আপনাদের দেখাচ্ছি না। এখন আসি আমাদের মোটামুটি অ্যাডভান্স লেভেলে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা ভালো কোয়ালিটির ফ্লাইট কন্ট্রোলার লাগবে। তো আমি এখানে একটা ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছি, এটা মোটামুটি ভালো বলা যায়, এবং দাম একটু বেশি আর কি বলা যায়। তো এটা হলো রেডিও লিঙ্কের পিক্সাক ফ্লাইট কন্ট্রোলার, এবং এখানে রয়েছে রেডিও টেলিমেট্রি, এটা হলো রেডিও টেলিমেট্রি, এবং এখানে রয়েছে একটা জিপিএস মডিউল AC100, এটা হলো রেডিও লিঙ্কেরই একটা জিপিএস। এরপরে
আসি এটা ট্রান্সমিটার রিসিভার। আমাদের প্রত্যেকটা ড্রোনের জন্য ট্রান্সমিটার রিসিভার আপনি সেমই রাখতে পারেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা এখন পর্যন্ত আপনাদের কেউ বলে নাই। এই যে দেখেন এখানে আমার যে রিসিভার, আমি এটাকে আপনাদের খুলে দেখাই। এই যে দেখেন এই একটা রিসিভার, এটা হলো FSI-A6, আর এখানে যদি একটা রিসিভার দেখেন এটা হলো IA6B। আপনাদের দেখতে একটু লক্ষ্য করেন এখানে I6B। তো এইখানে যে প্রবলেমটা হয়েছে আর কি, আমি আরও কয়েক বছর আগে এই প্রবলেমটা একবার ফেস করছিলাম, বাট রিসেন্টলি আবার এটাকে আপনার ফেস করছি আর কি, সেটা দেখাই। এটা আপনার PPM সিগন্যাল, আপনি যদি কোনো রোবট বানান সেক্ষেত্রে আপনি এটার PPM সিগন্যাল কাজ করবে। এখানে আপনার PPM সিগন্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। আপনার ট্রান্সমিটার I6-এর সাথেই আপনার এই ধরনের রিসিভার অনেক সময় পাওয়া যায়, এবং মোস্ট অফ দ্য টাইম ওইটা পাওয়া যায় I6B। তো I6B পাইলে ইটস গুড, আপনি ভালো আর কি, মানে আপনি একটা ভালো ট্রান্সমিটার মানে একটা রিসিভার নিতে পারছেন। তো I6Bটা নিলে আপনি PPM খুব ইজিলি কাজ করতে পারেন। আপনার যে কম্পিউটার আছে, আপনি সেখানে যখন মিশন প্ল্যানার বলেন বা কিউ গ্রাউন্ড কন্ট্রোল যে সফটওয়্যার আছে, আপনি যখন সেখানে ক্যালিব্রেশন করবেন, রেডি ক্যালিব্রেশন, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। বাট এটির ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে হয়, PPM সিগন্যাল যেভাবে কাজ করে না এটার ক্ষেত্রে। তো আপনারা ট্রান্সমিটার I6 নিতে পারেন। এটা মোটামুটি বলা যায় যে কম বাজেটের মধ্যে জোস একটা আপনার ট্রান্সমিটার, এবং এটার সাথে রিসিভার তো দেখছেনই। আর আপনি যদি একটু অ্যাডভান্স কাজ করতে চান, আপনি যে চান যে আপনি একটা অটোনোমাস ড্রোন ফ্লাই করবেন, আপনি আপনার মতো করে এটাকে ব্যবহার করবেন, আপনি একটা জায়গায় বসে থেকে এটাকে কিছু মিশন দিয়ে দেবেন, সেটা আবার ঘুরে আপনার কাছে কাজ করবে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ধরনের ফ্লাইট কন্ট্রোলার প্লাস টেলিমেট্রি বা জিপিএস ব্যবহার করতে হবে, কারণ উইদাউট জিপিএস আপনার ড্রোনের লোকেশন আপনি বুঝতে পারবেন না। সো আপনাকে অবশ্যই জিপিএস ব্যবহার করতে হবে এখানে। আর এই দিকে কন্ট্রোলার, এটা আপনি দাবদুব লাগাবেন, ফ্লাই করবেন, ওকে। বাট এই ধরনের ফ্লাইট কন্ট্রোলারে আপনার কিছু ক্যালিব্রেশনের বিষয় রয়েছে। আপনি যদি ভালোভাবে ক্যালিব্রেশন করতে পারেন, আপনার ড্রোনটা একদম ফুললি প্রফেশনালি কাজ করবে এবং আপনি অনেক বিষয়ে কাজ করাতে পারবেন। তো এখন আসি আমার এই ভিডিওটা আজকে করার মেইন যে কারণটা ছিল, সেটা হলো বাংলাদেশের ড্রোন টেকনোলজি এখনই এই মুহূর্তে আমাদের ডেভেলপ করা দরকার। বাংলাদেশে অনেকেই অনেক ধরনের ড্রোন, প্লেন, কারবোট নিয়ে কাজ করতেছেন এবং অনেক কাজ হচ্ছে। বা যারা একদমই বেসিক লেভেলে কাজ করতে চান বা শুরু করতে চান সামনে, তাদের জন্য আমি বলছি আপনারা একদম বিগিনার থেকে শুরু করে আপনি আরডিনো কোডিং করে ফ্লাইট কন্ট্রোলার বানানো থেকে শুরু করে আপনি অ্যাডভান্স যান, আপনি অবশ্যই এই ধরনের ফ্লাইট কন্ট্রোলার কিনে ব্যবহার করবেন। যদি আপনার বাজেট থাকে আপনি সেটা করতে পারেন, বা আপনি যদি আপনার কাছে এনাফ বাজেট আছে তাহলে আপনি এগুলো কাজ করতে পারেন। বাট আমি আপনার সাজেস্ট করব আপনারা আরডিনো বেসিক থেকে শুরু করেন, তাহলে যেটা হবে আপনি একাধারে রোবোটিক্সেরও মানে বেসিক যে বিষয়, আপনি মাইক্রো কন্ট্রোলারে প্রোগ্রামিং করা, সার্কিট ডায়াগ্রাম মিলানো, মানে হয় কি অনেকে সার্কিট ডায়াগ্রাম নিয়ে অনেকটা প্যারা খান। তো আপনি যখন আস্তে আস্তে কাজ করা শুরু করবেন, দেখা যায় একটা সময় আপনি এটা মানে ইউজ টু হয়ে যাবেন। আপনি যখন ইউজ টু হয়ে যাবেন তখন আপনার কাছে এগুলো খুব একটা কঠিন মনে হবে না। আর বাজেটটা হলো এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ বাজেট না থাকলে আপনার এত মানে দামি ফ্লাইট কন্ট্রোলার আপনার ব্যবহার করা টাফ। তো সেক্ষেত্রে আপনি আরডিনো দিয়ে শুরু করতে পারেন। আপনি একটা আরডিনো দিয়ে আপনি একটা রোবট বানাবেন, একটা আরডিনো দিয়ে আপনি হোম অটোমেশনের কাজ করবেন, আপনি একটা আরডিনো দিয়ে ড্রোন ফ্লাই করবেন, আপনি একটা আরডিনো দিয়ে বোট চালাবেন, গাড়ি চালাবেন, মানে সারা পৃথিবীর সব কিছু করতে পারবেন একটা আরডিনো দিয়ে। জাস্ট খুলে লাগাবেন। আজকে আপনি এইটা শেষ করছেন প্রজেক্ট, পরের দিনে ওইটারে ইনস্ট্যান্ট খুলে আবার আপনি অন্য প্রজেক্টে কাজে লাগাতে পারবেন। তো আপনার সেখানে বাজেটটা অনেক কম লাগতেছে। এরপর আপনি যখন ট্রান্সমিটার রিসিভার, এই যে ট্রান্সমিটার রিসিভারগুলো রয়েছে, এগুলো যদি আপনি নিজে বানান, সেখানে আপনি ওটার কীভাবে কাজ করে এবং এটা কোন জয়স্টিক কতটুকু ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরলে এটা কাজ করে এবং এটা PWM সিগন্যালগুলো কীভাবে কাজ করে, সকল বিষয় আপনি আস্তে আস্তে জানতে পারবেন বা বুঝতে পারবেন। সো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে কাজ করতে পারেন। এখন আসি আমাদের এই ব্যাটারির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ব্যাটারি যখন আমরা রোবোটিক্সের কাজ করি, আমরা তখন বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকি, এবং রোবোটিক্সের কাজ করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে কমন ব্যাটারি হলো এইগুলো, এবং এই ধরনের চার্জার থাকে অনেক সময়, এবং এই ধরনের ব্যাটারি কেস থাকে। সো রোবোটিক্সের কাজ করার ক্ষেত্রে আপনি সেটি করতে পারেন। যেমন আমাদের এখানে যে ট্রান্সমিটারটা দেখেন, এখানে কিন্তু এই ব্যাটারি দিয়ে এটি চলে, এবং আমাদের অন্য যে ট্রান্সমিটারটা আছে এইটা আপনার 2 সেল লিপো ব্যাটারি দিয়ে চলে। এটার মধ্যে একটা ESC আছে,
আমাদের এই যে ড্রোনে যে ইএসসিগুলো লাগানো রয়েছে আর কি, এই যে ইএসসি, এইরকম একটা ইএসসি এটা ভিতরে লাগানো রয়েছে এবং সেটা দিয়ে এটি কাজ করে এবং এটা গত 6-7 বছর যাবত এই একটা ইএসসি দিয়ে কাজ করতেছে, স্টিল মানে ভালো কাজ করতেছে। আর এটার ক্ষেত্রেই আমাদের এই দুইটা ব্যাটারি ব্যবহার করা হইতেছে। ব্যাটারি মডেলটা আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, আমি আপনাদের তাও মডেলটা দেখিয়ে দিচ্ছি। 18650 3.7 ভোল্টের ব্যাটারি। এখানে আমরা দুইটা ব্যাটারি ব্যবহার করি আর এখানে একটা বাক বুস্ট মডিউল ব্যবহার করা হয়েছে এবং এখানে সুইচ রয়েছে, ব্যাটারি চার্জ দেওয়ার জন্য চার্জার, ফিমেল কানেক্টর রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাঙ্ক, কোনো কিছু নেই। তো আপনারা যারা এই ধরনের ট্রান্সমিটার ব্যবহার করেন, আপনারা এই যে 1.5 ভোল্টের এই ব্যাটারি এই ক্যাসাল আপনারা সরাই ফেলে আপনার এই ধরনের সিস্টেম করতে পারেন। আপনাকে একটু সেফটির সহকারে আপনি এটি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার এই ব্যাটারি বারবার কেনা খুবই প্যারাদায়ক হয়ে যায় আর কি। তো আমি ওটা আপনাকে বলবো না। যেমন এটিতে আমরা সরাসরি ওই ব্যাটারি ব্যবহার করে থাকি, 4টা ব্যাটারি, যেখানে ওই ব্যাটারিগুলো ব্যবহার করা হয়। তো আমি এগুলো খুলে রাখছি। তো যাই হোক, আপনারা যদি ড্রোন নিয়ে কাজ করেন, প্লেন নিয়ে কাজ করেন, বোট নিয়ে কাজ করেন, যেটা নিয়ে কাজ করেন, আপনাকে অবশ্যই বেসিক থেকে শুরু করাটা আমি মনে করি বেটার। তো এখন আসি আপনারা কেন আরসি হবি শুরু করবেন এবং কেন আপনার আরসি হবি শুরু করা উচিত। এখানে প্রথম যে ফোকাস সেটা হলো আমাদের টেকনিক্যাল নলেজ আমাদের বৃদ্ধি করা। কারণ বাংলাদেশ বলেন, সারা বিশ্ব বলেন, এখন ড্রোন টেকনোলজি এত পরিমাণ সামনে আগাই গেছে, আমরা হয়তো, আমি এখন ধরেন এইখানে বসে ভিডিও বানিয়ে দিচ্ছি, আমার এইখানে এই লোকেশনে দেখা গেল যে আরও 2000 বা 5000 কিলোমিটার দূর দিয়ে একজন মিসাইল মারতে পারে। এটা সম্ভব। মানে এখন এই পরিমাণ টেকনোলজি ডেভেলপ হচ্ছে সারা বিশ্বে। তো আপনি বুঝেন যে আমরা কোন লেভেলের মধ্যে, আমরা এখন কোন জগতে আছি আর কি। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আপনারা এগুলো নিয়ে কাজ করেন, আস্তে আস্তে কাজ করেন। এবং বাংলাদেশে আমি এটা নিয়ে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশে আমরা যদি একজনের পিছনে আরেকজনের যদি লেগে থাকি, তাইলে আমরা ওই একজনের পিছনে আরেকজন লেগেই থাকবো। আমাদের মেইন যে কাঠামো, আমাদের দেশের মেইন যে স্ট্রাকচার বা আমাদের টেকনোলজিক্যাল যে স্ট্রাকচার, সেটা কোনো দিন ডেভেলপ হবে না, কোনো দিন হবে না। তো আমি আপনাদের জন্য আবার বলে থাকি, আপনারা ভাই আস্তে আস্তে করে কাজ করেন। কারণ আপনি যদি কাজ না করেন বা আপনি যদি ডেভেলপমেন্টের জায়গা দিয়ে যদি সামনে না আগান, তাহলে আমাদের দেশে কী করবে ভাই? আপনার যে দায়িত্ব, আপনার নিজের দেশের জন্য কাজ করতে হবে। এখন আপনার বলবেন যে ভাই আপনি হঠাৎ করে দেশের জন্য এত দরদ উঠলো কেন? আমি এখানে বলবো ভাই, দরদ উঠলাই উঠা না। যখন আপনার বাসার উপরে আইসা একটা ড্রোন হামলা হয়ে যাবে, ঠিক আছে, তখন আপনি যদি ওটাকে প্রতিরক্ষা করতে না পারেন বা আপনি যদি ওইটার পাল্টা আক্রমণ না করতে পারেন, তাইলে আপনার অস্তিত্ব 0%ও থাকবে না, নিমিষেই আপনি ধ্বংস হয়ে যাবেন। এবং বর্তমানে এই যুগে আইসা আপনাকে অবশ্যই চিন্তাভাবনা করতে হবে যে নিজের প্রতিরক্ষাটা যাতে আগে থাকে, নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করে, নিজের দেশের অবকাঠামোকে উন্নত করে দেন আমরা অন্যদিকে যাই। আপনাদের এই ধরনের কোন ড্রোনটা আপনাদের বানানোর ইচ্ছা অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের ওইটা হলো নাম্বার 1, এটা হলো নাম্বার 2, এটা হলো নাম্বার 3। প্রথম কাজ শুরু করবেন ওইটা দিয়ে, সেকেন্ডে আসবেন এইটায়। এটা না আসেন আপনি সরাসরি ওটা দিয়ে এটা আসতে পারেন, বা আপনি এইটা দিয়ে শুরু করে ওইখানে যেতে পারেন। এটা আপনার সম্পূর্ণ ডিপেন্ড করে, আপনি সাইকেল যেটা ইচ্ছা সেটা যাইতে পারেন। বাট আপনাকে অবশ্যই শুধু শখের মধ্যে রাখলে হবে না, এটাকে আপনাকে চিন্তা করতে হবে দেশের প্রতিরক্ষার জন্য, ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আপনাকে চিন্তা করতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের নিজস্ব ড্রোন টেকনোলজি আমরা উন্নত করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং আমি দীর্ঘ কয়েক বছর পরে আরসি হবিতে আবারও কাজ শুরু করলাম। মাঝখানে অনেক কারণে, বিভিন্ন কারণে আসলে কাজ করা হয় নাই। তো হয়তো আবার কয়েকদিন পর আবারও হয়তো হারাই যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও আপনি কী চাচ্ছেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং শাহরিয়াজ টেক গ্যালারি অবশ্যই আপনাদের সাথে আছে এবং আপনারা অবশ্যই আমাদের কমিউনিটিতে যোগদান করবেন। আমরা ফ্রিতে আপনাদের ট্রেনিং দেওয়ার চেষ্টা করব ইন ফিউচার ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।